তোমরা সবাই জানো যে আমাদের বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে? কখন স্বাধীন হয়েছে? 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার এই 2024 সালে আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো। কেন বলা হচ্ছে এটা? দ্বিতীয় স্বাধীনতা কেন হলো? এখানে অনেক বৈষম্য ছিল। এই ছেলেরা এই বৈষম্যের বিরুদ্ধে কারা আন্দোলন গড়ে তুলেছিল? ছাত্ররা। ছাত্ররা না? তোমরাই আন্দোলন গড়ে তুলেছো, তাই না? এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে সর্বপ্রথম উদ্যোক্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমাদের অনেক শিক্ষার্থীরাই সেখানে লেখাপড়া করে। তাদের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত। আমি এখানে যদি একটা পরিসংখ্যান নেই যে এখানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কয়জন আছো? এখানে কেউ আছো? একজন আছো? দুইজন, তিনজন, চারজন? ঠিক আছে, ধন্যবাদ। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। সাইলেন্ট প্লিজ এভরিবডি। বাংলাদেশ, এই শোনো, এই তুমি এদিকে আসো। এই বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধাদের ততদিন সম্মান থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যারা যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতার অপব্যবহার করে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করেনি, ইভেন রাজাকাররাও যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এবং বিশেষ করে যে বৈষম্যটা বেশি ছিল, যে আমি যদি এখানকার পরিসংখ্যানটি বলি যে এখানে আমার 200 শিক্ষার্থী আছে, 200 শিক্ষার্থীর মধ্যে 200 শিক্ষার্থীর পরিবারের ভিতর থেকে মাত্র 4 জনের পরিবারে আমরা মুক্তিযোদ্ধা পেয়েছি। সেই মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা দেওয়া হয়েছিল। এইভাবে বিভিন্ন কোটা, তাতে প্রায় 55 বা 57% কোটায় চলে যেত চাকরি। আর মেধা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা চাকরি পায়নি এই কোটার কারণে। সেই কোটাটা, এই যে বৈষম্যটা দূর করার জন্য তারা বলে নাই যে মুক্তিযোদ্ধাদের কোটা টোটালি বাতিল করে দিতে হবে, এটা বলে নাই প্রথমে। তারা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি করেছিল। এই কোটা আন্দোলনটায় এক পর্যায়ে সরকার তো এটাকে হাস্যরস উড়াই দেওয়ার চেষ্টা করছে। তারপরে কি হলো? যখন দেখলো যে আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, তখন মেনে নিল, ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের মানে আন্দোলনের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো। মেনে নেওয়ার পরেও কি হলো? মেনে নেওয়ার পরে কি হলো? সরকার বলতেছে আমরা মেনে নিচ্ছি, ছাত্রদের সব দাবি মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও দেখা গেছে যে ঢাকা শহরে বাসায় বাসায় ঢুকে যে বাসায় ছাত্ররা আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের মোবাইল সার্চ করা হচ্ছে। তখন ছাত্ররা নিরুপায় হয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দিল। তখন কি হলো? সরকারের পতন হয়ে গেল। ছাত্রদের আন্দোলনের কাছে কোনোদিনও কেউ টিকে থাকতে পারেনি। তুমি 52 ভাষা আন্দোলন বলো, 66 6 দফা বলো, 62 ছাত্র আন্দোলন বলো, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার পতন, সব আন্দোলন সংগ্রামে আমাদের এই ছাত্র সমাজ, তোমরা এর নেতৃত্ব দিয়েছো এবং চূড়ান্ত সফলতা অর্জন করেছো। তোমরা এই আন্দোলন সংগ্রামে দেখেছো, এখানে কয়েকটা ছবি দেয়া আছে। তোমরা কি এই ছবিগুলোর কারো নাম বলতে পারবা? আচ্ছা, ওই যে
বড় ছবিটা ওইটার নাম কি? সবাই তোমরা জানো? জি স্যার। হাত এইভাবে দিয়ে রাখছে আবু সাঈদ। আবু সাঈদ। আর এক রিকশাওয়ালা ভাই আছে। তো যাই হোক, এই যে আন্দোলন সংগ্রাম, শিক্ষার্থীদের দেখো একজন ছাত্র এইভাবে হাত বুক পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে যখন, তখন তার ধারণা ছিল কি যে পুলিশ আমাকে গুলি করবে না, কিন্তু কি করেছে? ডাইরেক্ট গুলি করেছে, তাকে হত্যা করা হয়েছে। এই আবু সাঈদকে যখন হত্যা করা হলো, তখন একেবারে আন্দোলনের অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো সারা দেশে। এটা কত তারিখে হয়েছিল? আবু সাঈদকে হত্যা করা হয়েছিল কত তারিখে? জুলাই কত তারিখে? কেউ জানো নাকি? কেউ জানো? হ্যাঁ, জুলাই কত তারিখে? 16। আচ্ছা, জুলাই 16 তারিখে সম্ভবত। 36শে জুলাই। 36শে জুলাই কেন বলা হলো? কে বলতে পারবা? 36শে জুলাই কি হয়? হয় না। কিন্তু 36শে জুলাই কেন বলা হলো? কারণ আন্দোলনের সূত্রপাত হয়েছিল জুলাই মাসে এবং সমাপ্তি ঘটেছিল 5 আগস্টে। সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হলো। তাহলে 31-এর সাথে কত যুক্ত হলো? 5 যুক্ত হলো। যেহেতু জুলাই মাসে সূত্রপাত হয়েছিল, সেই ওই 5 দিনকে জুলাই মাসের সাথে সংযুক্ত করে বলা হয়েছে যে এটা 36শে জুলাই। ঠিক আছে? তো আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমাদের শিক্ষার্থীরা সবাই যেন এভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। সেই অন্যায়টা হবে যুক্তি, মানে অন্যায় তো অন্যায়, কিন্তু আমাদের শিক্ষার্থীরা দেখা যায় কি করতেছে, তোমরা ক্লাস বাদ দিয়ে চলে যাচ্ছ রাস্তায়। পরিশেষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তার মধ্যে আমাদের রাজবাড়ী জেলারও 2 জন ছিলেন। একজন আমাদেরই বালিয়াকান্দির নারোয়ার একটা ছেলে সাগর, আর একজনের বাড়ি পাংশাতে। এরা 2 জন সরাসরি শহীদ হয়েছেন। আমি এই যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি এবং এখনো যারা অসুস্থ হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।